আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো বাংলাদেশে কেন ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড তৈরি হয় না। যেখানে ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে অধিকাংশ, বিশেষ করে যেগুলো পোশাক খাতের, সেগুলো তাদের পণ্য বাংলাদেশ থেকে বানায় নেয় এবং সেখানে লেখাও থাকে মেড ইন বাংলাদেশ, বাট সেখানে কোম্পানির নাম থাকে একটা কোম্পানি যেটা হয়তো বা ইটালিয়ান বা যেটা আমেরিকান বা যেটা ইউকের কোম্পানি। সো এইভাবে ওরা আমাদের দেশ থেকে পণ্য বানায় নিতেছে এবং সেটাকে নিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করতেছে। বাট আমাদের দেশের কোম্পানিগুলো ওই রকম কোনো কোম্পানি তৈরি করতে পারে না, ব্র্যান্ড তৈরি করতে পারে না যেটা অল্প দামে প্রোডাক্ট বানায় সেটাকে বেশি দামে বিক্রি করে, লাক্সারি পণ্য হিসেবে বিক্রি করে। এই ধরনের কাজ আমাদের দেশ করতে পারে না। এর কারণটা কি? তার কারণ হইল মেইন সমস্যাটা মাইন্ডসেটে। এই মাইন্ডসেটটা ঠিক করতে পারলে ওই ধরনের কোম্পানি বাংলাদেশেও করা সম্ভব। আর একটা কথা বলে রাখি, যারা আমাদের 1 লক্ষ উদ্যোক্তা তৈরির কর্মশালার ব্যাপারে জানতে চান যে আমরা অ্যাকচুয়ালি কবে নাগাদ বিজনেস শুরু করব, সেটার আপডেট হচ্ছে যে আমাদের একটু সময় লাগবে। আমরা মেন্টালি আগে নিজেরা প্রিপেয়ার্ড হব, তারপরে আমরা আসলে অফিসিয়ালি সেই দিকে যাব এবং এটার কাগজপত্রের ব্যাপার আছে, সব কিছু মিলে সময় লাগবে। কতদিন লাগে, 2 মাস, 4 মাস, 5 মাস, সেটা আমি এই মুহূর্তে ঠিক বলতে পারতেছি না আমারও। এবং আমি ভাবতেছি হয়তো বা আমি নিজেই চায়নায় যাব, কারণ নিজে না গেলে হয়তো বা সেইভাবে সম্ভব না। সো সব কিছু মিলে আমার ছুটি ছাটা পাওয়া সব কিছু মিলে একটু দেরি হবে। তো এই সময়টাতে আমরা অন্টারপ্রেনারিয়াল যে জার্নি, সেই জার্নির যেহেতু আমরা এটা একটা রেভলিউশন আকারে চিন্তা করতেছি, তো এটার জন্য মনে করি যে আমাদের প্রস্তুতি দরকার আছে। তো বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন বিজনেস কেস স্টাডি আমরা করব, সেগুলোর মাধ্যমে আমি মনে করি যে আমাদের মেন্টালি আমরা প্রিপেয়ার্ড হব ব্যবসাটা করার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। তো আমি আজকে ওই কথাটাই বলবো যে ফেসবুকে আমি পোস্ট করছিলাম যে কি সমস্যা যেই কারণে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড তৈরি হয় না। সো ওইখানে অনেকে অনেক রকম কমেন্ট করছেন। সবার কমেন্টই ভালো, সবার কমেন্টই লজিক্যাল, যুক্তিসম্পন্ন, যুক্তিসঙ্গত। বাট আমি যা বুঝি, আমি বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটগুলোতে এখানে যেহেতু আমি আসি, ওদের বিজনেস পলিসি দেখে বা আমার রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স, সেটার আলোকে আমি যা বুঝতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যা বলবো সবই ঠিক বা আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসছি ওইরকম কিছু না, জাস্ট আমিও একজন উদ্যোক্তা হিসেবে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। তো ইউরোপের মেইন কারণ, যেটার কারণে তারা কাস্টমারকে ধরে রাখতে পারছে, সেটা হলো কোম্পানি যে বিক্রেতা, সে কখনো কাস্টমারকে ঠকানোর চিন্তা করে না। এই চিন্তাটার কারণেই তারা টিকে আছে বছরের পর বছর, শত বছর ধরে তারা ব্যবসা করতেছে, বাপ দাদা নাতিপুতি করে করে এটা ঘুরতেছে। এবং সারা পৃথিবীতে এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এআইয়ের যুগ, যার কারণে সারা পৃথিবীতে তাদের পণ্য কিন্তু পৌঁছে যাচ্ছে, জাস্ট সততাটা ধরে রাখার কারণে, নিজে তার গ্রাহককে ঠকাবে না এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে তারা টিকে আছে। আমার একটা ছোট্ট, আমার এরকম লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি একটা সানগ্লাস পরি, আপনারা দেখবেন খুব একটা সস্তা সানগ্লাস, কত 8-9 ইউরো দিয়ে কিনছি, জাস্ট ওই রোদ যাতে না লাগে সেই জন্য, কোনো ফ্যাশনের জন্য না। তো এই সানগ্লাসটা কেনার আগে আমি একটা ট্রান্সপারেন্ট গ্লাস কিনছি, মানে একদম সাদা, মোটরসাইকেল যেহেতু চালাই বেশিরভাগ সময়, তো যাতে করে ভিজুয়াল রাতের বেলাও যদি আমি ওইটা পরি তাহলে যেন ক্লিয়ার দেখা যায়। তো আমি যখন ওইটা কিনছি তখন ছিল দিনের বেলা, প্রচণ্ড রোদ। আমি দোকান থেকে বের হয়ে দেখলাম যে এইটাতে তো আমার রোদ কাটতেছে না, আমি তো ঠকে গেলাম মনে হয়। এবং আমি যখন ওইটা কিনছি, ওইটা কেনার প্যাকেটটাও অলরেডি আমি ডাস্টবিনে ফেলে দিছি, ঝুড়িতে ফেলে দিছি। তারপরে মনে হইলো যে না, এটা তো আমার, আমি একটু যা দেখি আমাকে এটা চেঞ্জ করে দেয় কিনা। তো ওই প্যাকেটটা উঠায় এবং একটা স্কন্ত্রিনো বলে আর কি, মানে একটা রিসিট থাকে। এই ইউরোপে কিন্তু এই রিসিটটার খুব গুরুত্ব বিজনেসের ক্ষেত্রে, ওইটা নিয়ে অন্য দিন আলাপ করব। তো রিসিটটা নিয়ে আমি ভিতরে গেলাম, যা বললাম যে আমার আসলে এই চশমাটা ভালো লাগতেছে না, কাউন্টারে গেলাম, আমি এটা চেঞ্জ করতে চাই। তো ওরা প্রথমে জিনিসটা দেখলো যে চশমাটাতে আমি কোনো মানে স্ক্র্যাচ ফালাইছি কিনা, নষ্ট করছি কিনা। দেখার পর বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমার এটা ঠিক আছে, তুমি কি অন্য কোনো কিছু কি নিতে চাও? আমি বললাম হ্যাঁ। মানে এখানকার নিয়ম আপনাকে টাকা ফেরত দিবে না, কিন্তু আপনাকে 30 দিন সময় দিবে, যে 30 দিনের মধ্যে আপনি অন্য কোনো পণ্য নিতে পারবেন। পরে আমি আরেকটা চশমা চুজ করলাম, যেটা এখন পরি, কালো গ্লাসটা। তারপরে আসলাম, ও বললো যে এটার দাম লেখাই আছে যে আরও 1 টাকা বেশি, আরও 1 ইউরো বেশি। তো আমি 1 ইউরো বেশি দিয়ে ওই গ্লাসটা কিনলাম। তো দেখেন এইখানে ও যদি বাংলাদেশে হইলে কি হইতো, বাংলাদেশে বলতো যে ভাই
আপনি তো আমার দোকান থেকে এটা কিনেনি নাই, ঠিক আছে, মানে খারাপ উপর শিকার বাঙালি মুসলমান। তো এটাতে হয় কি, আমার সাথে যদি ওই আচরণটা বাংলাদেশি দোকান যখন ওই আচরণটা করে, আমি কিন্তু পরের বার আর ওই দোকানে যাই না এবং আমার পরিচিত কাউকেও আমি যাইতে দিই না। এভাবে করে কি হয়, একজন বিক্রেতা তার ক্রেতার বিশ্বাসটা নষ্ট করে, ফলে সে আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো হওয়া দূরের কথা, সে লোকাল ব্র্যান্ডই হইতে পারে না, মানে লোকাল মানুষের কাছেও সে হচ্ছে আস্থা অর্জন করতে পারে না। সো এইখানে দেখেন, এই এই গল্পটাতে আপনি দেখেন যে ওই দোকানদার এটা মনে করছে যে হচ্ছে আমি যদি তাকে ফেরত দেই, তাহলে সে যেহেতু পণ্যটা নষ্ট করে নাই, তাইলে এই পণ্যটা তো আমি অন্য কারো কাছে বিক্রি করতে পারবো। তো সে কিন্তু ওই চিন্তা করছে, এবং আমি কিন্তু ওই দোকানে মানে ওই শোরুমে আরও গেছি এবং আরও যাব, সবসময় যাই, এবং ওদের ওই শাখায় না গেলেও অন্য শাখায় যাব। আরেকটা বড় কারণ হইলো, মানে এই প্রথম কারণটা আমি বললাম যে কাস্টমারকে ঠকাইতে না চাওয়া। দ্বিতীয় কারণ হইলো তারা হচ্ছে যে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই যিনি ম্যানুফ্যাকচারার তিনি বিক্রেতা, এটা কিন্তু একটা বড় কারণ। আমাদের দেশে কি হয়, একজনে চায়না থেকে ইম্পোর্ট করে, সেইটার কাছ থেকে আবার লোকাল মানে চকবাজারে বিক্রি হয়, চকবাজার থেকে জেলার মানে জেলা অঞ্চলে যেই বিক্রেতা যিনি পাইকার তিনি কিনেন, তার থেকে স্থানীয় বাজারে যায়। ফলে 4-5 হাত ঘুরে আসার কারণে প্রত্যেক জায়গায় তো দাম বাড়তেছে, আবার কে ম্যানুফ্যাকচারার এটা কিন্তু কেউ জানতেছে না। ফলে দোকানদার যে এই পণ্যটা কিনছে সে কোনো রকম কাস্টমারের হাতে গোছায় দিতে পারলেই সে পার পায়ে যাওয়ার চেষ্টা করে। সো এখানে অনেক রকম অনেক কিছুর চর্চা হয় আমাদের দেশে, যেগুলোর কারণে এন্ড ইউজার যে মূল কাস্টমার যে সর্বশেষ টাকা দিয়ে এটা কিনবে সে ঠকে সব সময়। তো এইটা একটা বড় কারণ আমাদের দেশে ব্র্যান্ড তৈরি না হওয়ার। আরেকটা বড় কারণ হইল কাস্টমারকে ভোগান্তিতে ফেলা। বিজনেসে একটা কথা আছে, আমি আগেও বলছি, ফ্রাস্ট্রেশন অ্যান্ড গোল। আমাদের দেশে যেটা হয়, সব সময় আমরা চিন্তা করি মনে হয় ঠকে গেলাম, এই চিন্তাটা কিন্তু আমাদের থাকে ক্রেতাদের ক্ষেত্রে। আর বিক্রেতা সবসময় চেষ্টা করে কোনো রকম এইবার আল্লাহ আল্লাহ করে পার হয়ে যায়, মানে আজকের পণ্যটা কোনো রকম বিক্রি করে ফেলি, নেক্সটে যে সে মানে কিছু আছে কিছু ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই চায় যে নেক্সটে যেন এই লোকের কাছে আর বিক্রি করবো না, আরেকজনকে টুপি পরাই দিব। তো আরেকটা যেটা বলছিলাম যে কাস্টমারকে কষ্টে ফেলা, যেমন দারাজের কথা একজন বলছেন যে ভাই আমি একটা স্যামসংয়ের ব্যাক কাভার অর্ডার দিছি, আমাকে তারা আইফোনের কাভার দিছে। তো এরপরে আমি যখন ফোন করলাম তখন আবার ডেলিভারি রিফান্ড চাইলাম, তখন ডেলিভারি ম্যান এসে আমার প্রোডাক্টটা নিয়ে গেল প্রথমে, পরে বললো যে রিফান্ডের জন্য আবার আবেদন করতে হবে। তো রিফান্ডের জন্য আমি আবার আবেদন করলাম, কিন্তু আমি এখনও পর্যন্ত রিফান্ড পাই নাই। অপরদিকে আপনি যদি অ্যামাজনের সিস্টেম দেখেন, অ্যামাজনে যদি আমি ধরেন একটা জিনিস আমার পছন্দ না হয়, তাহলে আমি যদি রিফান্ড চাই, আমি একবারেই একটা খুব খুব সিম্পল কিছু স্টেপ ফলো করার মাধ্যমে আমি একবারেই রিফান্ড প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি, এবং আমার পণ্যটা আমি যখন জমা দিব পার্শ্ববর্তী পোস্ট অফিসে বা অ্যামাজনের লকারে আমি যখন জমা দিব, আমাকে কিন্তু তারা তাদের টাইম থাকে অবশ্যই 2 দিন 3 দিন, আমার এই মুহূর্তে মনে নাই, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে রিফান্ডটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। সো এইখানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে রাষ্ট্রীয় কাঠামোগত তো একটা সদিচ্ছার অভাব তো আছেই, কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই একটা সদিচ্ছার অভাবের কারণে, আস্থার অভাবের কারণে, এবং বিক্রেতার পক্ষ থেকে ক্রেতাকে সুবিধা দেওয়ার ইচ্ছা না থাকার কারণে মূলত কিন্তু বাংলাদেশের বিজনেসের সমস্যাগুলি হয়। তো আমি এই সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করতে চাইতেছি এবং আপনাদের থেকেও আমি শুনতে চাইতেছি যে কি কি সমস্যা বাংলাদেশের বিজনেসের ক্ষেত্রে হয়, এবং ইউরোপিয়ানরা সেই সমস্যাগুলো তারা কিভাবে সলভ করে, সেই সলিউশনগুলো নিয়ে আমরা কথা বলতে থাকবো, সো দ্যাট আমরা যখন স্টার্ট করব তখন আমরা একটা ফ্লাইং স্টার্ট করতে পারবো, এবং আমরা আমাদের মাথায় এটা থাকবে যে আমরা গ্রাহকদেরকে ঠকাইতে চাই না। সো গ্রাহকদের যদি একটা বিশ্বাস অর্জন আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য মনে হয় যে ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে করবেন। ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে অন্যদের সাথেও চাইলে শেয়ার করতে পারেন। তো আর একটা জিনিস মনে রাখবেন যে মানুষের উপকার করলে আপনি ঠকবেন না। বাংলাদেশের মধ্যে এই জিনিসটা থাকে, বাট পজিটিভ অনেক মানুষও বাংলাদেশে আছে। এই আর কি, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।